আজিজ আলম উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ। আমার সামনে আছেন 11 দলীয় ঐক্যের নেতা কর্মী, সুধী শুভাকাঙ্ক্ষী ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্ম সহ অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে জানাই আদাব ও শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মাঠে আজকে প্রথম কথা বলছি না, অনেকবার কথা বলেছি, আপনাদের সাথে পরিচিত হয়েছি, আপনাদের সাথে সাক্ষাৎ করেছি, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি, কুশল বিনিময় করেছি। সম্মানিত ভাইরা, প্রায় 1 বছর থেকে আমি আপনাদের সাথে জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে সাক্ষাৎ করেছিলাম, দাড়িপাল্লা প্রতীকের ক্যান্ডিডেট হিসেবে সাক্ষাৎ করেছিলাম। কিন্তু আজকে দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে আসি নাই। ভাইরা আমার, বাংলাদেশের প্রয়োজনে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে বর্তমান বাংলাদেশ, আগামীর বাংলাদেশ প্রয়োজনীয়তা অনুভব করেছে ঐক্যের। কোন ফ্যাসিস্টকে দমন করা হয়েছিল ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। কোন একটি দল, 2টি দল প্রচেষ্টা করে তাদেরকে সরাতে পারে নাই, ফ্যাসিস্টের পতন ঘটাতে পারে নাই। আজকের বাংলাদেশে যারা নতুন করে ফ্যাসিস্ট সাজতে শুরু করেছেন, নতুন করে জালিম সাজতে শুরু করেছেন, নতুন করে বাংলার মানুষকে, বাংলার মানুষের উপরে জুলুম চাপানোর স্বপ্ন দেখছেন, তাদেরকে মোকাবেলা করতে হলে এক দলের মাধ্যমে সম্ভব নয়। তাই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ঐক্যে। তারা ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলোতে কোন কোন দলকে ক্ষমতা আসার পর নাকি আবার নিষিদ্ধ করা হবে। এই গান যারা গেয়েছিল অতীতে, ইতিহাস সাক্ষ্য তাদের বিদায় হয়েছে বাংলাদেশ থেকে। আবার নতুন করে যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চান, তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। যারা নিষিদ্ধ করেছেন তারা জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছেন, দেশ ছেড়ে তারা পালিয়েও গিয়েছেন। নির্মম ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন নাই। বাংলাদেশ মনে করে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া আগামী সংসদের মসনদে কোন জালিমকে মোকাবেলা করা সম্ভব হবে না। তাই 11 দল মিলে একটি ঐক্য হয়েছে। যখন ঐক্য হয়েছে, যখন ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে, তখন থেকে দাড়িপাল্লা প্রতীকের জয়গান গাওয়া, দাড়িপাল্লা প্রতীকের ভোট চাওয়ার আর কোন নৈতিক অধিকার আমাদের নাই। এখন এই দাড়িপাল্লা প্রতীক আপনি আপনার ভালোবাসার বুকে স্থান দিতে পারেন, আপত্তি নাই। কিন্তু এবারের দাড়িপাল্লার সমর্থিত মার্কা হচ্ছে শাপলা কলি। শাপলা কলিতেই আপনার দাড়িপাল্লার প্রতিচ্ছবি দেখতে হবে। আর আমরা কি আমাদের নতুন বাংলাদেশকে নতুন করে কোন চাঁদাবাজদের হাতে তুলে দিতে চাই? আমরা কি কোন সন্ত্রাসীদের হাতে তুলে দিতে চাই? আমরা কি কোন ধর্ষকের হাতে তুলে দিতে চাই? যদি তুলে দিতে না চাই, বিবেকটাকে কাজে লাগাই। আবেগের কথা নয়। দাড়িপাল্লা আপনার পছন্দের হতে পারে, ঠিক আছে, এটা আবেগ। কিন্তু এখনকার জন্য এবার ত্রয়োদশ নির্বাচনে পঞ্চগড় 1 নম্বর আসনের আর দাড়িপাল্লা নয়, এবার হচ্ছে দাড়িপাল্লার প্রতীকও হচ্ছে এবার শাপলা কলি। এটা আপনার মনে রেখে আমাদের সিলমারার যে এবার মার্কা, সেই মার্কার নাম হচ্ছে কি? সাদা মাঠা কথা, মুদ্রা কথা, সহজ কথা, সোজা সাপটা কথা। এবার আর প্রতারিত হওয়া যাবে না। সবাই মিলে শাপলা কলিকে ভোট দিয়ে ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই আসনে শাপলা কলির বিজয়ের মানেই হচ্ছে দাড়িপাল্লার বিজয়। শাপলা কলির বিজয় মানেই হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের বিজয়। শাপলা কলির বিজয় মানেই হচ্ছে মাওলানা
মামুনুল হকের বিজয়। এই জন্য এই চিন্তা চেতনাই আপনার আমার বুকে লালন করতে হবে ইনশাআল্লাহ। গেল একটি পর্ব, এখন আসেন আগামীর যে বাংলাদেশ গড়ার জন্য আপনারা দাঁড়িপাল্লাকে সমর্থন করেছিলেন। আপনাদের চাহিদা ছিল বাড়ি গাড়ি নয়, আমরা একটু নিরাপদে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, সকল ধর্মের ভাই বোনদেরকে নিয়ে আমরা সাম্প্রদায়িকতা দেখতে চাই না, সবাইকে নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। বিশ্বের দরবারে আমরা আগামীর বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের সারিতে আমরা সারিবদ্ধ করতে চাই। 54 বছরে বিভেদের রাজনীতিতে যারা ক্ষমতায় ছিলেন তাদের দ্বারা সেটা সম্ভব হয়নি। মূল বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। আমি তো আপনাদের সাথে পরিচিত আছি, আর সেই কথাটাই নিজে এসে সরাসরি জানিয়ে গেলাম। আমি ইকবাল কিন্তু আর ইকবাল নাই, আমি এখন সার্জিস। আমার দাড়িপাল্লা আর দাড়িপাল্লা নাই, এই দাড়িপাল্লা এখন সাপলাকলি। এই চিন্তাটা আমাদের লালন করতে হবে, 12 তারিখে তার বাস্তবায়ন ঘটাতে হবে। বিজয়ের মালা সার্জিসকে পড়ানো মানেই হচ্ছে ইকবালকে পড়ানো, ডাক্তার শফিকুর রহমানকে পড়ানো। আর কি কিছু বলার প্রয়োজন আছে আপনাদেরকে? আর প্রয়োজন নেই। সেই সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে আসুন, সার্জিস আলমকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। আর আমি কথা বলতে চাই না, আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই। আপনারা যে যদি দাঁড়িপাল্লার জন্য 50 কাজ করে থাকেন, এখন থেকে আর 50 নয়, 100 ভাগ কাজ করতে হবে। এখন পরিশ্রম বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আরেকটা কথাই বলতে চাই, ওই দিন কিন্তু আরেকটা ভোট হবে, জানেন তো? ওই ভোটটার নাম কি? গণভোট। গণভোটে বাংলাদেশ পন্থীরা হায়ের পক্ষে ভোট দেব। যারা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চায়, যারা একটি বাংলাদেশকে সংস্কারের মুখ দেখাতে চায়, সংস্কার করতে চায়, সংস্কারের পথে চলতে চায়, তারা সুস্বাস্থ্য কল্যাণ কামনা করি। আমার মনোনীত প্রার্থী সার্জিস আলমের জন্য শুভকামনা করি। 11 দলীয় ঐক্যের মনোনীত যে প্রতীক সাপলাকলির সফলতা কামনা করে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদব ও শুভেচ্ছা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ভাইদের। আল্লাহ হাফিজ। দাসের জীবন আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। সম্মানিত উপস্থিতি, 11 দলীয় ঐক্য জোটের আজকের এই নির্বাচনী পথসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 11 দলীয় ঐক্য জোটের পঞ্চগড় 1 আসনের এমপি প্রার্থী, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক জনাব মোহাম্মদ সার্জিস আলম ভাই, এবং 11 দলীয় ঐক্য জোটের পঞ্চগড় 1 আসনের এমপি প্রার্থী আমি মুহতারামকে আপনাদের উদ্দেশ্যে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আমাদের জন্মভূমি এই পঞ্চগড় জেলার সদর উপজেলার ঐতিহাসিক টুনিরহাটে আজকে আমাদের যে পথসভা, এই পথসভায় উপস্থিত সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে জানাই আদাব এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি। এটা এমন একটি মুহূর্ত, যে মুহূর্ত আমাদের অসম্পূর্ণ বিপ্লবকে হয় সম্পূর্ণ করবে অথবা আবার স্বৈরাচারের দিকে নিয়ে যাবে। এটা এমন এক সময়, যেই সময় হয় বাংলাদেশকে নির্বাচনের মাধ্যমে মুক্তির পথে নিয়ে যাবে
অথবা আবারও জালিমের হাতে নিয়ে যাবে। এটা এমন এক সময়, যেই সময় নির্বাচনের পরে এই বাংলাদেশকে হয় ইনসাফের পথে নিয়ে যাবে, না হয় আবার জুলুমের দিকে নিয়ে যাবে। কিন্তু সংগ্রামী উপস্থিতি, আমরা কি আমাদের জায়গা থেকে 24-এর অভ্যুত্থানে বিগত 17 বছরে এত রক্ত দেওয়ার পর, এত জীবন দেওয়ার পর আবারও আমাদের এই ভূমিকে, এই মানুষদেরকে জালিমের হাতে তুলে দিব? 17 বছর ধরে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, অন্য রাজনৈতিক দলের ছিল বলে বাড়িতে থাকতে পারে নাই, ঠিক মতো কথা বলতে পারে নাই, পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারে নাই। সেই স্বৈরাচারের বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা আর হইতে দিব না ইনশাআল্লাহ। অভ্যুত্থানের পরে 1.5 বছর গিয়েছে, নতুন একটা দলের কিছু নেতা কর্মী তাদের জায়গা থেকে আবার ওই আগের যে পুরনো শকুন, সেই শকুনের রূপ ধরার চেষ্টা করেছে। কেউ কেউ চাঁদাবাজি শুরু করেছে, কেউ মামলা বাণিজ্য শুরু করেছে, কেউ হুমকি দিয়ে টাকা খাওয়া শুরু করেছে, কেউ জমি দখল শুরু করেছে। আমরা আমাদের এই আগামীর বাংলাদেশে এই ধরনের নব্য স্বৈরাচারদেরকে আর জায়গা দিব না, দিব না, দিব না। তারা মনে করে এখনো মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়া যায়। তারা বোকার স্বর্গে বসবাস করে। তারা জানে না যে মানুষকে ধমক দিয়ে তারা ভোট চায়, সেই মানুষটা 100টা ভোট তার বিপক্ষে নেওয়ার জন্য কাজ করে। তারা তাদের জায়গা থেকে জানে না, তারা যেই মানুষটার জমি দখল করার চেষ্টা করে, সেই মানুষটার মাধ্যমে তাদের 1000টা মানুষের কাছে তাদের বিপক্ষে বার্তা চলে যায়। তারা এতদিন ধরে ধমক দিয়ে, হুমকি দিয়ে এই বাংলাদেশে স্বৈরাচারের যে রাজনৈতিক কালচার তৈরি করেছিল, তারা মনে করছে এখনো মনে হয় 24-এর আগের বাংলাদেশ আছে। তারা মানুষকে ধমক দেয়, ভোট না দিলে নাকি কিভাবে বাড়িতে থাকবে দেখে নিবে। তারা ধমক দেয়, ভোট না দিলে নাকি কিভাবে দোকান খুলবে দেখে নিবে। আরে তারা জানে না যে তাদের আগের যে পার্টি ছিল, তাদের তো পালানোর ভারত ছিল, এদের তো পালানোর কোনো দেশও নাই। 24-এর অভ্যুত্থানে আমরা প্রথমবারের মতো এমন একটা অভ্যুত্থান দেখেছি, তাই আমাদের অভিজ্ঞতা একটু কম ছিল। আগামীতে যদি কেউ স্বৈরাচার হইতে চায়, আগামীতে যে অভ্যুত্থান হবে, এই অভ্যুত্থানে কোন স্বৈরাচারের আস্ত থাকবে না। তাই সাবধানে কাজ করুন, সাবধানে চলাফেরা করুন। আপনাদেরকে আহ্বান করব, মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করেন। এসব হুমকি ধামকি দিয়ে আর চলবে না। তারা তাদের জায়গা থেকে মনে করছে যে তাদের সাথে যে 8-10টা লোক, 200-400 লোক ভাড়া করে নিয়ে আসে, এটাই মনে হয় পঞ্চগড়। তারা মনে করছে এটাই মনে হয় বাংলাদেশ। বাংলাদেশ আগের জায়গা আছে। তাদের বড় বড় নেতারা বলে জামায়াত ইসলাম নাকি 4-5টা আসন পাবে। তাদের বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নাই। তারা এখনো তাদের আগেকার ওই চাটুকার আর তেলবাজদের আশেপাশে ঘোরাফেরা করে। তারা জানে না ওই তেলবাজরা শেখ হাসিনার আশেপাশে একইভাবে ঘোরাফেরা করত। দিন শেষে পরিণতি যেটা হয়েছে, তাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা আমাদের বাংলাদেশে আগামীতে এমন একটা জায়গায় ভোট দিব যেটা কোনো ব্যক্তি নির্ভর না। কারণ একটা ব্যক্তি একটা আসন চালাইতে পারে না। একটা আসন ওই একটা এমপি থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, প্রত্যেকটা স্তরের নেতা কর্মীরা তাদের সমন্বয়ে একটা আসন পরিচালিত হয়। খালি একটা নেতা, নাম কাওয়াস্তে ভালো লোক, আর তাদের নিচের যত কর্মী আছে স্তরে স্তরে প্রত্যেকের জেলার মানুষ অতিষ্ঠ, ওই নেতা আর ওই কর্মী আগামীর বাংলাদেশে মানুষের ভোট পাবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, ভালো মানুষ আর যোগ্য নেতা এক বিষয় না। একটা লোক ব্যক্তি হিসাবে ভালো হইতে পারে, কিন্তু তার নেতা কর্মীদেরকে যদি সে মানুষের উপরে জুলুম করা থেকে আটকাইতে না পারে, তাহলে সে আমাদের কাছে কোনোদিন যোগ্য নেতা দেখেছে, পালিয়ে থাকতে দেখেছে, আর নিজে গিয়ে লন্ডনে সেফ হাউসে সুন্দর করে এসি রুমে থেকেছে, সে কোনোদিন আমাদের নেতা হইতে পারে না। যেই নেতারা এই বাংলাদেশে জনগণের সাথে থাকবে,
তারাই হবে আগামীর বাংলাদেশের নেতা। আমরা স্পষ্ট করে আপনাদেরকে ওয়াদা করছি যে এই নেতারা এত তরুণ প্রজন্মকে মাদকের দিকে ঠেলে দিয়েছে, সেই নেতাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে ওই ধরনের মুখোশধারী নেতাদেরকে আমাদের চিনে রাখতে হবে, যারা আমাদের তরুণ প্রজন্মের শিক্ষা প্রতিষ্ঠানে ওইখানেও তারা ব্যবসা করে, ওইখানেও তারা রাজনীতি করে, অথচ নিজের সন্তানটাকে বিদেশে পড়াশোনা করায়। ওই নেতাদের বয়কট করা লাগবে, যারা আমাদের সন্তানদেরকে এই এলাকায় তারা মাদক ব্যবসার লাভের ভাগের টাকা নেয়, আমাদের সন্তানদেরকে মাদকের দিকে ঠেলে দেয়, আর নিজের সন্তানদেরকে লন্ডনে আমেরিকায় পড়াশোনা করায়। ওই নেতাদের আমাদের মুখোশ খুলে দিতে হবে। যেই নেতারা হাসপাতাল করবে, মেডিকেল করবে, এইসব কথা বলে, আর হাসপাতালে যখন ওষুধের টেন্ডার হয় সেই টেন্ডারটা তার দলীয় তেলবাজদেরকে দিয়ে নেয়, সেখান থেকে 1 লাখ টাকার টেন্ডার হলে 50,000 টাকার ওষুধ তারা মেরে খায়। ওই ধরনের নেতাদের মুখোশ খুলে দিতে হবে। জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন, এসেই বললেন আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে। খুশি হয়েছিলাম, কিন্তু সেই জনাব তারেক রহমান এই বাংলাদেশে যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে 15 জন হচ্ছে ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, এই লোন আর কোনোদিন শোধ করে নাই। এই ব্যাংকে আমার, আপনার, আমাদের জনগণের টাকা থাকে, দেশের টাকা থাকে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওই 15 জন ঋণ খেলাপি কত টাকা লোন নিয়েছিল জানেন? ওই চোর ডাকাতরা, ওই ব্যাংক লুটেরারা, ওই জনগণের টাকা লুটপাট করা ওই ব্যক্তিগুলো 6,000 কোটি টাকা লুটপাট করেছে। মাত্র 15 জন মিলে 6,000 কোটি টাকা লুটপাট করেছে। তাদেরকে এমপি পদে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই তার পরিকল্পনাটা কি। এই লুটেরাদেরকে এমপি বানিয়ে সে কি এই দেশটাকে লুটপাট করতে চায় কিনা? আমরা তারেক রহমানের কাছে আশা দিয়ে তাকিয়েছিলাম, কিন্তু এই তারেক রহমান তার অনুপস্থিতি যখন ছিল আমরা দেখেছি ওই পুরান ঢাকায় তার নেতা কর্মীরা চাঁদার জন্য একজন মানুষকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। ভেবেছিলাম তারেক রহমান আসতে মনে হয় পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই তারেক রহমানের উপস্থিতিতে গতকালকে আমার জামাত ইসলামের শেরপুরের একজন উপজেলা সেক্রেটারি ভাইকে ওই বিএনপির সন্ত্রাসীরা গতকাল হত্যা করেছে। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আমরা তারেক রহমানের কাছে জানতে চাই তার পরিকল্পনা কি। সে কি তার ওই সন্ত্রাসীদেরকে নিয়ে এই বাংলাদেশে আবার খুনের রাজত্ব কায়েম করতে চায় কিনা? সে যদি চায় স্পষ্ট করে বলে দিক, এই বাংলাদেশে আগে স্বৈরাচার তাড়াতে 16 বছর লেগেছিল, এই স্বৈরাচার তাড়াতে 16 দিনও সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশে শুধু ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা অভ্যুত্থানের পরও 1000 মানুষ জীবন দেওয়ার পরও ওসমান হাদি নিজের জীবন দিয়ে ইনসাফের লড়াই চালিয়ে গিয়েছে। এই বাংলাদেশে এক ওসমান হাদি থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় লক্ষ ওসমান হাদি তৈরি হয়েছে। কোন নব্য স্বৈরাচারকে জায়গা দেওয়ার জন্য না, কোন নতুন চাঁদাবাজকে জায়গা দেওয়ার জন্য না, কোন নতুন কার্ড ব্যবসায়ীকে জায়গা দেওয়ার জন্য না। আমরা জানি এই কার্ডের ব্যবসা করে কারা কারা চাঁদাবাজি করে। আমরা জানি এই কার্ডের ব্যবসা করে কিভাবে জনগণের থেকে হাজার হাজার টাকা তাদের এই চেলা চামুন্ডারা লুটপাট করে। আমরা জানি এই কার্ডের ব্যবসা করে কিভাবে টেন্ডারবাজির মাধ্যমে তারা কোটি কোটি টাকা চুরি করতে পারে। আমাদেরকে ওই হাইকোর্ট আর দেখানোর দরকার নেই। আমরা বিগত 3 বার তাদেরকে দেখেছি, প্রত্যেকবার বড় বড় কথা বলেছে, আর শেষ সময় গিয়ে বাংলাদেশকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমরা তাদেরকে খুব ভালো করে চিনি। আমাদের সামনে বড় বড় কথা বলবেন না। যে পারে সে একবারে পারে, না হলে 2 বারে পারে, না হলে 3 বারে পারে। আপনারা 3 বারই ব্যর্থ হয়েছেন, জনগণের সাথে প্রতারণা করেছেন। জনগণ আপনাদের ওই বসন্তর কোকিলের মতো কথায় আর ভুলবে না। জনগণ বুঝে গিয়েছে
আপনারা আপনাদের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনাদেরকে জনগণ যোগ্য নেতা মনে করে না। যে নেতা তার জনগণকে, সাধারণ মানুষের উপরে যে জুলুম হয়, যেই নেতা তার নেতা কর্মীকে এই জুলুমের জন্য, এই জুলুম থেকে রক্ষা করতে পারে না, সে কোনোদিন একটা দেশ চালাইতে পারে না। আমরা স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, আগামীর বাংলাদেশ পরিবর্তনের একটা বিবেক বোধ দিয়েছে আমাদের মহান সৃষ্টিকর্তা। কোন ব্যক্তি, দল, মার্কা, পরিবারের কাছে এটা বন্ধক দেওয়ার জন্য না, কারো দাস হওয়ার জন্য না। আমরা স্পষ্ট করে বলি, আপনারা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাবেন। আপনারা কি আপনাদের এই কথাগুলো বলবেন? আপনারা আপনাদের জায়গা থেকে বিগত 1.5 বছরের জুলুমের কথা মনে করিয়ে দিবেন। যারা নতুন করে 1 মাসের জন্য মানবতার ফেরিওয়ালা সেজেছে, তাদেরকে যে 4 বছর 11 মাস হারিকেন ধরায় খুঁজে পাওয়া যায় না, এই কথা জানাই দিয়ে আসবেন। একটা অভ্যুত্থান হয়েছে, এই যে তথাকথিত বড় বড় নেতারা, বড় বড় ক্যান্ডিডেটরা, এরা কোথায় ছিল? এদেরকে তো টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এখন এক একজন অনেক বড় বড় নেতা হয়ে গেছে। আমরা আপনাদেরকে এটা আমাদের ওয়াদা করে যাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের এই সুযোগ দেন, আপনারা যদি চেষ্টা করেন, আমরা একটা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আমরা একটা ইনসাফের পঞ্চগড় বাংলাদেশ কায়েমের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। যেখানে একজন মানুষ যদি এমন হয় যে 5টা লোক বিএনপিতে ভোট দিয়েছে, আমরা 7টা কলি আল্লাহর রহমতে বিজয়ী হয়েছি, ওই 5টা লোক পরবর্তী 5 বছরে কোনোদিন আমাদের দ্বারা অন্যায়ের শিকার হবে না ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, আমরা মানুষের জন্য, আমরা দয়া, আমরা দরদ, আমরা দায়ের রাজনীতি করতে এসেছি। আমরা এখানে শোষক হতে আসি নাই, শাসক হতে আসি নাই, আমরা সেবক হতে এসেছি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ এটা আমাদের ওয়াদা, এটা আমাদের চ্যালেঞ্জ। এই পঞ্চগড়ের প্রজন্মকে বাঁচানোর জন্য পঞ্চগড় থেকে মাদক ব্যবসায়ী, মাদকের আশ্রয় প্রশ্রয়দাতা, মাদক যখন গ্রেপ্তার হয় মাদক ব্যবসায়ীরা, তাদেরকে যারা জেল থেকে ছাড়িয়ে আনে, তাদের সবাইকে সমূলে উৎপাদিত করবো ইনশাআল্লাহ। আমরা এই পঞ্চগড়ে, এই বাংলাদেশে আর কোন আলেমকে মিথ্যা মামলায় কোনোদিন অপদস্থ হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশে এই পঞ্চগড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আমাদের জান দিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে যাচ্ছি, যারা শ্রমিকের সন্তানকে পরিকল্পনা করে শ্রমিক বানায় আর ব্যারিস্টারের সন্তানকে ব্যারিস্টার বানায়, তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। শ্রমিকের সন্তানকেও ব্যারিস্টার হইতে হবে, শ্রমিকের সন্তানকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হইতে হবে। এটা শুধুমাত্র এসি ঘরে থেকে যারা বড় হবে তাদের জন্য কুক্ষিগত করতে দিব না ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা আমাদের কৃষকের পাশে থাকবো ইনশাআল্লাহ। 1350 টাকার টিএসপি সিন্ডিকেট করে এই পঞ্চগড় বাংলাদেশে কোনদিন আর 2200 টাকা বেচতে দিব না ইনশাআল্লাহ। আমাদের মনে আছে, সার পাওয়ার জন্য কাদের আমলে জীবন দিতে হয়েছিল, কিচ্ছু ভুলি নাই। আমরা আমাদের কৃষকের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সিন্ডিকেট করে চায়ের কেজি 10 টাকায় আনা হয়েছিল, অভ্যুত্থানের পরে সেই চায়ের কেজি সিন্ডিকেট থেকে আমরা 40 টাকায় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের এই ইনসাফের চেষ্টা, আজাদির চেষ্টা, মুক্তির চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত জেলা আমিরকে আমরা আমাদের আমির হিসেবে সামনে রেখে আগামীর আমাদের স্বপ্নের পঞ্চগড়, কাঙ্ক্ষিত পঞ্চগড়, ইনসাফের পঞ্চগড়, ওসমান হাদির দেখা যে স্বপ্ন, সেই স্বপ্নের আমাদের আকাঙ্ক্ষার এই পঞ্চগড় বাংলাদেশ গড়ার লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা নিজেরা কোনো অন্যায় করব না, কাউকে কোনো অন্যায় করতেও দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের সেই লড়াই, যেই লড়াইয়ের প্রেক্ষাপট ছিল 1000 শহীদের জীবন। এটা আমাদের সেই লড়াই, যেই লড়াইয়ের প্রেক্ষাপট ছিল যুগের পর যুগ ধরে অসংখ্য মজলুমের জীবন। ইনশাআল্লাহ এই লড়াই আমরা ইনসাফ প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের 11 দলের পঞ্চগড় 1 আসনে যে মার্কা, আমাদের সাপলাকলি মার্কার জন্য নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত জান প্রাণ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড় 1 আসনে কোনো মার্কা আছে? টনিরহাটে কোনো মার্কা আছে? সদরে কোনো মার্কা আছে? কামাত কাজল দিঘিতে কোনো মার্কা আছে? ইনসাফের কোনো মার্কা আছে? সেই মার্কা করে বলি, বিপ্লবে
সংগ্রামে সংসদে জিতে যাবে টুনির হাটে ইনশাআল্লাহ। জামাতের শিবিরের খেলাফতের জাতপার এনসিপির 11 দলের জিতে যাবে ইনশাআল্লাহ। ইনসাফের 1 আসনে 12 তারিখে জিতে যাবে। জোয়ার উঠেছে, গণজোয়ার, চাচা চাচির মা বাবার একসাথে জিতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই 12 তারিখে গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিয়ে আর ওই ব্যালট বিপ্লবে পঞ্চগড় 1 আসনে শাপলাকলির পক্ষে রায় দিয়ে বাংলাদেশের পঞ্চগড়ের আগামীর সাধারণ মানুষ জানিয়ে দিবে আমরা আর জুলুমের পক্ষে নাই। আমাদের আগামীর পক্ষটা হচ্ছে ইনসাফের পক্ষ, সত্যের পক্ষ, ন্যায়ের পক্ষ, মুক্তির পক্ষ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মিলে একসাথে দেই না?